দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ারবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা, আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো এখনকার সেশনটি হচ্ছে মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে ষষ্ঠ পর্ব। মেকানিক্যাল টেকনোলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায় প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের উপরে। তোমরা নিশ্চয়ই অবগত আছো এই অধ্যায়টি অত্যন্ত বিস্তৃত পরিসরে, কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব এই সকল বিষয়ের উপরে। প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সংজ্ঞা, ভার্নিয়ার ক্যালিপারের ভার্নিয়ার কনস্ট্যান্টের ব্যাখ্যা, ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের কার্যনীতি, আউটসাইড ভার্নিয়ার মাইক্রোমিটারের কার্যনীতি, গেজ ডিজাইনের ক্ষেত্রে টেইলরের নীতি, প্লাগ এবং স্ন্যাপ গেজের গঠন কাঠামো এবং ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেশন শেষে যদি এগুলো আলোচনা করতে পারি এবং আশা করি সবই শেষ করতে পারবো, তাহলে তোমরা এ সকল বিষয়ের উপরে এইভাবে জ্ঞান অর্জন করতে পারবে এবং অনুধাবন করতে পারবে। প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সংজ্ঞা সম্পর্কে ধারণা পাবে, ভার্নিয়ার ক্যালিপার এর ভার্নিয়ার কনস্ট্যান্ট বুঝতে পারবে, ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের কার্যনীতি ব্যাখ্যা করতে পারবে, আউটসাইড ভার্নিয়ার মাইক্রোমিটারের কার্যনীতি ব্যাখ্যা করতে পারবে, গেজ ডিজাইনের ক্ষেত্রে টেইলরের নীতি অনুধাবন করতে পারবে, প্লাগ এবং স্ন্যাপ গেজের গঠন কাঠামো এবং ব্যবহার সম্পর্কে তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জন্য নির্ধারিত যে সময়টি সেটি আমরা একটু বিভাজন করে নিতে চাই, তাহলে আলোচনা করতে আমাদের সুবিধা হবে। আলোচনার জন্য 25 মিনিট বরাদ্দ রেখে আমরা ইন্ট্রোডাক্টরি যে সেশনটি এবং আমাদের কোশ্চেনারি এবং থ্যাঙ্কস গিভিং অংশের জন্য আমরা 3 মিনিট এবং 2 মিনিট বরাদ্দ রেখে আমাদের আলোচনায় চলে যেতে চাই। আমরা গত সেশনে যে আলোচনা করেছিলাম সেটি একটু রিক্যাপিং বা রিভিউ করতে চাই। আমরা গত সেশনে কি আলোচনা করেছিলাম? নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সংজ্ঞা আলোচনা করেছিলাম, কম্বিনেশন সেটের গঠন কাঠামো এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করেছিলাম, সারফেস প্লেট, অ্যাঙ্গেল প্লেট, ভি ব্লকের ব্যবহার এবং যত্ন নিয়ে আমরা কথা বলেছিলাম। নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সংজ্ঞায় আমরা গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টের মেইন স্কেল যেটি থাকবে তার দ্বারা যতটুকু পর্যন্ত সূক্ষ্ম পরিমাপ গ্রহণ করা সম্ভব সেখানেই ও সীমাবদ্ধ থাকবে, এর থেকে অধিক সূক্ষ্ম পরিমাপ করা সম্ভব নয়। এমন যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো সেগুলি হবে হচ্ছে নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। কম্বিনেশন সেটের ক্ষেত্রে আমরা বলেছিলাম মূলত 4টি অংশ নিয়ে গঠিত, বিভিন্ন কাজে সেটি ব্যবহৃত হতে পারে। গোটা কম্বিনেশন সেটটি 4টি অংশের নাম হচ্ছে রুলার বা ব্লেড, একটি হচ্ছে সেন্টার হেড, একটি প্রোটেক্টর হেড, একটি হচ্ছে স্কোয়ার হেড। এইভাবে আমরা আলোচনাটি শেষ করেছিলাম। আশা করি তোমরা তারপরে বিস্তৃত অনুশীলন করেছে এবং অনুধাবন করতে পারছো মূলত অধ্যায়টি সম্পর্কে কি বলা হয়েছিল। আমরা আজকের আলোচনায় চলে যেতে চাই। প্রথম আলোচ্য বিষয় হচ্ছে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সংজ্ঞা। এক্ষেত্রে আমরা কতগুলো প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের চিত্র অবলোকন করতে চাই। প্রথমে ভার্নিয়ার ক্যালিপার, ডেপথ ভার্নিয়ার মাইক্রোমিটার, তারপরে হচ্ছে আউটসাইড ভার্নিয়ার মাইক্রোমিটার। নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের আমরা যে সংজ্ঞা গত সেশনে শুনেছি এবং পড়েছি এবং জেনেছি, এবং এখন যে আমরা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের চিত্রগুলো দেখলাম, এখান থেকে আমরা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সংজ্ঞাটি কয়েকটি বৈশিষ্ট্য আমরা জেনে নিয়ে আমরা অনুধাবন করতে চেষ্টা করব। প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট বলতে কি বোঝায়? প্রথম বৈশিষ্ট্যটি আমরা এভাবে উল্লেখ করতে চাই, যেখানে সূক্ষ্ম মাপের প্রয়োজন হবে এমন কাজে ব্যবহৃত হয় যে সকল মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো, তাহলে সেগুলোকে বলা হবে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে এরকম, ঠিক নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট যা বলা হচ্ছে তার বিপরীত, যে মাপন যন্ত্রের যে দৃশ্যমান স্কেলটি থাকবে তার উপরেই সেটি মাপ রেখাটি সীমাবদ্ধ থাকবে না, তার থেকে আরো অধিকতর সূক্ষ্ম মাপ নেওয়া যাবে। কোনভাবে? সেখানে অতিরিক্ত একটি স্কেল বা গ্রাজুয়েশন থাকবে এবং থাকতেই হবে, এবং এটি হচ্ছে একটি দারুণ বৈশিষ্ট্য প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। এবং মনে রাখবে, একটি প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কতটুকু সূক্ষ্ম মাপ নেওয়া যাবে শুধুমাত্র নির্ভর করবে হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টের এই স্কেলটির উপরে। প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টের জন্য একই রকম সূক্ষ্মতা নির্ভর করবে না, ইনস্ট্রুমেন্ট টু ইনস্ট্রুমেন্ট সেটি পার্থক্য হবে, অর্থাৎ ভেরি করবে। আমরা চলে যেতে চাই পরের আলোচ্য বিষয়ে, ভার্নিয়ার ক্যালিপারের ভার্নিয়ার কনস্ট্যান্টের ব্যাখ্যায়। এখানে আমরা ভার্নিয়ার ক্যালিপার এমন একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট, আমি প্রত্যাশা করি এবং নিশ্চিত করে মনে করতে পারি যে তোমরা এই ইনস্ট্রুমেন্টটি অনেক ছোটবেলা থেকেই ব্যবহার করে আসছো। এখানে আমরা যদি একটু কল্পনা করি, আমরা মনে করতে পারবো যে এর উপরে যে ভার্নিয়ার স্কেলটি থাকে তা কিন্তু কতগুলো দাগ দেওয়া থাকে, এবং এই স্কেলটি মেইন স্কেলের সঙ্গে এমনভাবে সাযুজ্য অবস্থা থাকে, তার একটি আন্তঃসম্পর্ক থাকে। আমরা খুব সরলভাবে যদি একটি উদাহরণ কল্পনা করি, তাহলে এরকম মনে করতে পারি যে ভার্নিয়ার স্কেলটি মোট 20 ভাগে বিভক্ত। যদি আমরা মেট্রিক সিস্টেমে চিন্তা করি, তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের সঙ্গে মেইন স্কেলের যে আন্তঃসম্পর্ক থাকে, সেখানে ভার্নিয়ার স্কেলে যতগুলো দাগ থাকবে মেইন স্কেলে তার থেকে একটু কম দাগ থাকবে, এই সম্পর্কটি
উপর ভিত্তি করে তো ভার্নিয়ার স্কেল তৈরি হয় এবং ভার্নিয়ার কনস্ট্যান্টের হিসাব করা হয়। সে আঙ্গিকে আমরা এই স্কেলটি যে উদাহরণটি দিতে চাচ্ছি সেখানে মনে করি মেইন স্কেলের ভাগ সংখ্যা 19টির সঙ্গে সেটি সম্পর্ক এবং অতটুকু জায়গায় সে আবৃত করে রাখে, তাহলে 19 মিলিমিটার জায়গা। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই এই সম্পর্কটি বলতে পারি যে মেইন স্কেলের 19 ভাগ সমান সমান ভার্নিয়ার স্কেলের 20 ভাগের মান। তাহলে কি আমরা এরকম একটি সম্পর্কের কথা বলতেই পারি যে মেইন স্কেলের 1 ভাগের মান ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান থেকে একটু বড়। এই যে বড় এবং ছোট মানের যে একটু পার্থক্য, এই পার্থক্যটি নির্ণয় করে দেবে ভার্নিয়ার কনস্ট্যান্টের পরিমাণটি কি হবে, এবং এই পার্থক্যের মাধ্যমেই ভার্নিয়ার কনস্ট্যান্টের সংজ্ঞাটি প্রতিপাদন করতে হবে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের সংজ্ঞা আমরা এভাবে বলতেই পারি, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু মেইন স্কেলের 1 ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানের পার্থক্যের সমান। এবং এই যে ভিত্তি সংজ্ঞা, এই যে ভিত্তি সমীকরণ, এর উপরেই ভিত্তি করে এটাকে বিবেচনা করি ভার্নিয়ার কনস্ট্যান্টকে নানাবিধভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, নানাবিধভাবে সমীকরণবদ্ধ করা যেতে পারে এবং করা হয়ে থাকে। কিন্তু ভিত্তি সংজ্ঞা হচ্ছে এটি। আরেকটি বিষয় কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে নির্দিষ্ট একটি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান নির্দিষ্ট এবং একই সাথে তার একটি নির্দিষ্ট এককও থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটারই আরেকটি উদাহরণ আমরা খেয়াল করার চেষ্টা করি। আমরা চিত্রে একটি ভার্নিয়ার ক্যালিপার দেখতে পাচ্ছি। এটার মাধ্যমে উদাহরণটি দিয়ে আলোচনা করার শুরুতেই একটু ধরে নিতে চাই যে আমরা কিভাবে এটিকে আলোচনা করা শুরু করব। প্রথমে মনে করি যে মেইন স্কেলের ভাগ সংখ্যাকে আমরা এমএসডি দিয়ে প্রকাশ করব, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ভিএসডি দিয়ে প্রকাশ করব, ভার্নিয়ার কনস্ট্যান্টকে ভিসি দিয়ে প্রকাশ করব। চিত্রে আমরা যে ভার্নিয়ার ক্যালিপারটি দেখতে পাচ্ছি সেখানে আমরা একটু খেয়াল করে দেখতে পাবো ভার্নিয়ার স্কেলে মোট 20 ভাগে ভাগ করা আছে। সেই জায়গাটুকু মেইন স্কেলের যে মেট্রিক স্কেল সেখানে 39 মিলিমিটার বা 39 ভাগকে আবৃত করে আছে। তাহলে আমরা ইকুয়েশনটি এরকম করে লিখতেই পারি। 1 নম্বর ইকুয়েশন আমি যেভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে 20 ভিএসডি ইজ ইকুয়াল 39 এমএসডি। তাহলে এক ভিএসডি কে আমরা এইভাবে সমীকরণবদ্ধ করতে পারি মেইন স্কেলের সঙ্গে যে 1.95 এমএসডি। এই যে 1 নম্বর ইকুয়েশন যেভাবে আমরা সম্পর্ক তৈরি করলাম 20 ভিএসডি ইজ ইকুয়াল 39 এমএসডি, এটার উপরে ভিত্তি করেই কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্টের সমীকরণটিকে আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করব এবং করতেই হবে তাই। তাহলে আমরা কি বলতে পারি যে ভার্নিয়ার কনস্ট্যান্টকে বিবেচনা করতে হবে মেইন স্কেলের 2 মিলিমিটার বা 2 এমএসডি এবং ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানের পার্থক্য সমান হিসেবে, কারণ এইটুকু জায়গার মধ্যেই পার্থক্যটি তৈরি হবে এবং এই পার্থক্যটিকে ভিত্তি করে ভার্নিয়ার কনস্ট্যান্টকে মান বের করতে হবে। তাহলে ভিসি ইজ ইকুয়াল টু 2 এমএসডি বিয়োগ 1 ভিএসডি ইজ ইকুয়াল টু 2 এমএসডি বিয়োগ 39/20 এমএসডি। তাহলে এই চিত্রে যে ভার্নিয়ার ক্যালিপারটি দেখানো হচ্ছে তার ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে মান কত হবে, সেটা হবে ভিসি ইজ ইকুয়াল টু 1/20 এমএসডি সমান সমান 0.05 মিলিমিটার। এটি হচ্ছে এই চিত্রে প্রদর্শিত ভার্নিয়ার ক্যালিপারের ভার্নিয়ার কনস্ট্যান্ট। আমরা একটু অতিরিক্ত কথা তোমাদেরকে জানিয়ে রাখতে চাই। আমাদের প্রায় বিভ্রান্তি তৈরি করে ভার্নিয়ার কনস্ট্যান্ট লিস্ট কাউন্টের বিষয়টিকে। আমরা কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্টের সঙ্গে এখান থেকে জেনেই গেলাম, তাই না? লিস্ট কাউন্ট বলতে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টের এটাই বুঝি যে সর্বনিম্ন কতটুকু মাপ গ্রহণ করা যায়, তাই না? তাহলে ভার্নিয়ার স্কেলযুক্ত কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্টকে আমরা কি বলে অভিহিত করব, সেটা বলতে হবে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার। তাহলে সেটির মান কেমন হবে, সেটা কিন্তু প্রকারান্তরে ভার্নিয়ার কনস্ট্যান্টের সমপরিমাণ হবে। তাই লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ারকে আমরা সংজ্ঞায়িত করব, সূত্রবদ্ধ করব, সমীকরণবদ্ধ করব এইভাবে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ইজ ইকুয়াল টু মেইন স্কেলের 1 ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানের পার্থক্যের সমান। আশা করি তোমরা এটা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ঠিক পরের আলোচনায় চলে যেতে চাই। ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের কার্যনীতি। এখানে আমরা সকল অংশগুলো তোমাদেরকে পরিচয় করিয়ে দিব এবং পরিমাপ কৌশল সম্পর্কে একটু আলোচনা করব। তারপরে কি করে মোট হিসাবটি করতে হয় সেটি আমরা একটু আলোচনা করতে চাই। খেয়াল করে দেখো, চিত্রে সকল অংশগুলোকে চিহ্নিত করা আছে এবং আমি মোট 10টি অংশকে তোমাদেরকে একটু শ্রেণীবদ্ধ করে দেখানোর চেষ্টা করেছি। ব্লেড একটি গুরুত্বপূর্ণ অংশ যে কিনা মূল বিভেল প্রোটেক্টরকে ধারণ করে রাখে এবং এর উপর দিয়ে বিভেল প্রোটেক্টরকে যে কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখতে পারে ব্লেড ক্লাম্পের মাধ্যমে। বিম হচ্ছে বিভেল প্রোটেক্টরের সঙ্গে দৃঢ়ভাবে একই সূত্রে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে তৈরি হয়। বিম একটি দণ্ড যা খুব সরল রেখায় তৈরি। এই বিম এবং ব্লেডের মধ্যে বস্তুকে আটকে রেখে আমরা কোণ মেপে থাকি এবং মাপা হয়। এই বিম এবং ব্লেডের মধ্যে যখন বস্তুকে আবদ্ধ করা হয় তখন কিন্তু এটাকে দৃঢ়ভাবে বিম এবং ব্লেডকে আটকে রাখার জন্য ক্লাম্প নামক যে স্ক্রুটি সেটি আমরা ব্যবহার করে থাকি এবং এর মধ্যে বস্তুকে আবদ্ধ করার পরে যদি মনে হয় আরেকটু সমন্বয় করার দরকার আছে ভার্নিয়ার স্কেল এবং মেইন স্কেল এবং এদের মধ্যে পার্শ্ব তলকে, তাহলে ফাইন অ্যাডজাস্টিং নটটাকে ব্যবহার করা হয়।
মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেল দারুণ দুটো স্কেল, যে দুটো স্কেলের সাহায্যে আমরা পাঠ গ্রহণ করব এবং গ্রহণ করা হয় সেটি হচ্ছে ডায়াল নামক যে চাকতিটি থাকে, যে চাকতির উপরে মেইন স্কেলটি অঙ্কন করা থাকে 360 ডিগ্রি দিয়ে। প্রত্যেকটি দাগ এক এক ডিগ্রি চিহ্নিত করে, কিন্তু বিষয়টি হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রি এইভাবে বিপরীতভাবে দাগাঙ্কন করা থেকে 0 থেকে 60 ডিগ্রি এইভাবে না, এটি কিন্তু মনে রাখার বিষয়। আর সুইভেল প্লেট, যেটা কিনা ডায়ালের উপরে আরেকটি প্লেট, যেটা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ আকারে ঘুরতে পারে, নড়াচড়া করতে পারে, তার উপরে ভার্নিয়ার স্কেলটা অঙ্কন করা থাকে। বিম এবং ব্লেড যখন সমান্তরাল অবস্থা থাকে তখন ভার্নিয়ার স্কেলের জিরো রেখা এবং মেইন স্কেলের জিরো রেখা একই বরাবরভাবে অবস্থান করে। কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে এবং বোঝার হচ্ছে বিষয় হচ্ছে এটি যে ভার্নিয়ার স্কেলের জিরো রেখার দুই পাশেই 12 ভাগ করে 24টি দাগ দেওয়া থাকে। প্রত্যেকটি 12 ভাগকে কল্পনা করা হয়, মনে করে নেওয়া হয় যে 1 মিনিট কৌণিক দূরত্ব সে ধারণ করে আছে। তাহলে 12 ভাগ সমান সমান, সরি আমার বলা ভুল হয়ে গেল, 1 ডিগ্রি পরিমাণ কৌণিক দূরত্ব সে ধারণ করে আছে। তাহলে 12 ভাগকে, প্রত্যেকটি ভাগকে বিবেচনা করা হয় 5 মিনিট করে সে কৌণিক দূরত্ব অতিক্রম করছে বা ধারণ করে আছে, কারণ 1 ডিগ্রি সমান সমান কিন্তু 60 মিনিট। তাহলে 12 ভাগ সমান সমান আমরা বলতে পারবো প্রত্যেকটি ভাগ 5 মিনিট পরিমাণ কৌণিক দূরত্বকে সে আবৃত করে আছে বা ধারণ করে আছে। কিন্তু মেইন স্কেলের সঙ্গে সম্পর্কটি হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের যে 12 ভাগ মেইন স্কেলের 23 ডিগ্রি সমান জায়গাকে সে আবৃত করে থাকে বা ধারণ করে থাকে। এই আন্তঃ সম্পর্ক নিয়েই কিন্তু এই মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের অর্থাৎ এই যন্ত্রের লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার বের করা হয় বা হিসাব করা হয়। আমরা চলে যাই পরের অংশে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি বিম এবং ব্লেডের মধ্যে কতভাবে সমন্বয় করে বিভিন্ন রকমের সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূল কোণকে আমরা পরিমাপ করতে পারি। তোমাদেরকে একটু দেখানোর জন্য এতভাবে সমন্বয় করা যায়, তাই আমি চিত্রটি দেখিয়ে দিলাম। আমরা যে মাপগুলো নিব সেখানে এমন মাপ হতে পারে যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। যখন 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বস্তুর কোণের মাপ হবে তখন আমরা সরাসরি স্কেল থেকে যে পাঠটি পাবো সেটি গ্রহণ করব। যদি এমন হয় 90 ডিগ্রির বেশি, তখন কিন্তু আমাদেরকে, যেহেতু ডায়ালের উপরে 0 থেকে 90 ডিগ্রি 0 থেকে 90 ডিগ্রি বিপরীতভাবে থাকে, তাই আমরা এখানে পরিপূরক কোণের ধারণা থেকে টার্গেট কোণটাকে হিসাব করার জন্য যে মানটি পাবো সেটি 180 ডিগ্রি থেকে বিয়োগ করে আমরা বের করে নেব। এবং সর্বশেষ আরেকটি জিনিস মনে রাখার বিষয়, যেহেতু বিমটি ব্লেডের সাপেক্ষে যে কোনো দিকে মুভ করতে পারে, তাই মেইন স্কেলে জিরো রেখা যেদিকে সরবে, বামে ডানে, তার সাপেক্ষে আমরা মাপ নিতে পারি এবং পারা যায়, এটি আমরা মনে রাখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাপ নেওয়ার পদ্ধতিটি যখন আমরা শুরু করব তখন আমাদের প্রথম ধাপটি হবে যে মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের জিরো লাইন এররকে চেক করে নেওয়া, এবং তারপরেই হচ্ছে ভার্নিয়ার স্কেলের জিরো মেইন স্কেলের কতগুলো ডিগ্রি তাকে অতিক্রম করেছে সেটি নোট নেওয়া, এবং সর্বশেষ হচ্ছে ভার্নিয়ার স্কেলের কোনতম দাগটি, কত সংখ্যক ভাগ সংখ্যাটি মেইন স্কেলের যে কোনো দাগের বরাবর মিলেছে সেই ভার্নিয়ারের দাগ সংখ্যাটি আমাদের নোট নেওয়া। তাহলে আমরা মোট পরিমাপটি করতে পারবো। তার আগে আমাদের লিস্ট কাউন্টের হিসাবটি করে নিতে হবে। তাহলে লিস্ট কাউন্টের হিসাবটি কেমন হবে? একটু আগে যেরকম বলেছিলাম, ভার্নিয়ার স্কেলের মোট 24 ভাগ মেইন স্কেলের 46 ডিগ্রি কোণকে দখল করেছে, এই সম্পর্ক থেকে আমাদের লিস্ট কাউন্টের হিসাবটি করে নিতে হবে। সেটা কেমন? মেইন স্কেলের 2 ডিগ্রি কৌণিক দূরত্বের পরিমাণ হবে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের কৌণিক দূরত্বের পরিমাণের পার্থক্যের সমান। এখান থেকে আমরা কিন্তু লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ারের পরিমাণটি বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে মোট পরিমাপের সূত্রটি কেমন হবে? অতিক্রান্ত পূর্ণ ডিগ্রির ভাগ সংখ্যা গুণ 1 ডিগ্রি যোগ লিস্ট কাউন্ট ইনটু মেইন স্কেলের যে কোনো ভাগ রেখার সাথে অধিকতর মিলেছে এমন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক এইভাবে যদি সকল মান আমরা এখানে বসাতে পারি তাহলে আমরা মোট পরিমাপটি বের করতে পারবো। আশা করি তোমরা সকল বিষয়গুলো পরিষ্কার করে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যেতে চাই পরের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আউটসাইড ভার্নিয়ার মাইক্রোমিটারের কার্যনীতি। এখানেও ঠিক একইভাবে আমরা সকল অংশের সঙ্গে তোমাদেরকে প্রথম পরিচয় করিয়ে দিয়ে আমরা পরিমাপ পদ্ধতি এবং পরিমাপের হিসাবটি নিয়ে আলোচনা করব। 10টি অংশ এখানে আছে, গুরুত্বপূর্ণ অংশ। ফ্রেম একটি গুরুত্বপূর্ণ অংশ, প্রধানতম গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সকল অংশকে ধারণ করে রাখে। অ্যানভিল এক প্রান্তে থাকে এবং তার সঙ্গে সমন্বয় করে স্পিন্ডল রেসিপ্রোকেটিং মোশনে সুস্থিরভাবে, খুব মসৃণভাবে একটি নাটের মধ্য দিয়ে আসা যাওয়া করবে। কারণ কি? স্পিন্ডলের অপর পাশেই থাকে হচ্ছে, অপর প্রান্তেই থাকে হচ্ছে থ্রেডেড পোর্শন, যে থ্রেডেড বা স্ক্রু বা প্যাচ বিশিষ্ট জায়গাটি নাটের মধ্য দিয়ে আসা যাওয়া করবে রেসিপ্রোকেটিং মোশনে। এবং এই থ্রেডেড পোর্শনের অপর প্রান্তে থাকে হচ্ছে থিম্বল যুক্ত, যে থিম্বলটি স্লিভ বা ব্যারেলের উপরে সংযুক্ত থাকে। স্লিভ বা ব্যারেল কি করে? সে একটি পাইপ আকৃতি, ফাঁপা পাইপ আকৃতির, যে কিনা গোটা থ্রেডেড পোর্শনকে আবৃত করে
আমাদের ফ্রেমের সঙ্গে সংযুক্ত থাকে। স্লিবের উপরে অঙ্কন করা থাকে হচ্ছে মেইন স্কেল, ভার্নিয়ার স্কেলগুলো, এবং থিম্বলের প্রান্তটি যেটি স্লিবের উপরে চড়ানো থাকে সেটি প্রান্তে বিভেল করা থাকে, যার উপরে থিম্বল স্কেল বা সার্কুলার স্কেল অঙ্কন করা থাকে, যাকে 50 ভাগে বিভক্ত করা থাকে ইউজুয়ালি। এবং থিম্বলের অপর প্রান্তে থাকে র্যাচেট নামক একটি অংশ, যেটি দিয়ে আমরা অ্যানভিল এবং স্পেন্ডেলের মধ্যে যখন বস্তুকে আবদ্ধ করব তখন তার সাথে চূড়ান্ত প্রেসারটি বা চাপটি দিয়ে আমরা বস্তুকে আবদ্ধ করব। এবং আবদ্ধ করা শেষ হয়ে গেলে মাপটি পাঠ করার পূর্ব মুহূর্তে আমরা স্পিন্ডেলকে লক করে দেওয়ার জন্য, যদি কিনা মাপটি সরে না যেতে পারে, নড়ে না যেতে পারে, নষ্ট না হতে পারে, এর জন্য লক কিং ডিভাইসটি দিয়ে আমরা সেটিকে লক করে দিয়ে আমরা পাঠ নেওয়ার কাজটি শুরু করব। এভাবে আমাদের পাঠ নেওয়ার কাজটি শুরু করতে হবে। আমরা চলে যাই তাহলে স্ক্রু কি করে কাজ করে সেটি একটু জানার জন্য। মূলত স্ক্রুয়ের ঘূর্ণন মাপকে বিবেচনায় নিয়ে ক্ষুদ্র দূরত্বকে বৃহত্তর দূরত্বে রূপান্তর করার মাধ্যমে এই বিষয়টিকে বিবেচনা নিয়েই মাইক্রোমিটার কাজ করে থাকে। স্ক্রুয়ের এই যে নীতি সেটাকে বিবেচনা করেই ক্ষুদ্র দূরত্বকে কয়েক গুণ বৃদ্ধি করে স্কেলে প্রদর্শন করা হয়, এবং এইভাবেই মাইক্রোমিটার কাজ করে থাকে। ঠিক এই দুটো কথাকে আমরা যদি এইভাবে উপস্থাপন করি যে নির্দিষ্ট একটি স্ক্রুয়ের ক্ষেত্রে ঘূর্ণনের পরিমাণকে তার অক্ষীয় যে ধ্রুবক চলাচলের পরিমাণ, যেটাকে লিড দ্বারা প্রকাশ করে, তার সাথে সরাসরি সম্পর্কযুক্ত করা হবে বা করা হয়, যেটা কিনা আমরা প্রথমে বললাম। এবং তারপরে হচ্ছে সেই যে দূরত্বটি আমরা পাবো সেটিকে কয়েক গুণ বৃদ্ধি করে পরিধিত স্কেলে প্রদর্শন করা হবে। যেমন একটি সুনির্দিষ্ট লিড এবং মেজর ডায়া বিশিষ্ট স্ক্রুয়ের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অক্ষীয় দূরত্বকে, সেটা হতে পারে পূর্ণ দূরত্ব, এক পাক ঘরে যতটুকু যায়, সেটি হতে পারে আংশিক দূরত্ব হতে পারে, কয়েক গুণ বৃদ্ধি করে পরিধিত স্কেলে প্রদর্শন করা হয়। আমরা একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। মনে করা যাক একটি স্ক্রু গ্রহণ করলাম যে লিডের পরিমাণ 0.5 মিলিমিটার এবং মেজর ডায়া 10 মিলিমিটার। তাহলে ঘটনাটি কি দাঁড়াবে? এই অবস্থায় এর পরিধির দৈর্ঘ্য কত? 10 পাই, তাই না? তাহলে 0.5 মিলিমিটার অক্ষীয় দৈর্ঘ্য কোন ক্ষেত্রে? যদি কিনা ওটাকে এক পাক ঘুরাই, তাই না? এটি যখন আমরা এক পাক ঘুরালে পরিধি মোট কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করলো? কতটুকু? একবার ঘুরলে পরিধির দৈর্ঘ্য কতটুকু হয়? আমরা খেয়াল করে দেখি 10 পাই মিলিমিটার, 31.4 মিলিমিটার। তাহলে 0.5 মিলিমিটার অক্ষীয় দৈর্ঘ্যকে আমরা কিন্তু 31.4 মিলিমিটার পরিধিস্থ দৈর্ঘ্যের স্কেলে রূপান্তর করে দেখতে এবং পড়তে সুবিধা পেয়ে গেলাম। এই অবস্থাটিকেই মাইক্রোমিটার ব্যবহার করে আমাদেরকে কাজের সুবিধা করে দেয়। এটাই হচ্ছে মাইক্রোমিটারের কাজের নীতি। এই অবস্থার মাধ্যমে আমরা একটা কমেন্টস করতে পারি, কিন্তু স্ক্রুয়ের লিডের দৈর্ঘ্য যদি আমরা কমিয়ে দিতে পারি তাহলে এর সূক্ষ্মতা বাড়াতে পারি। একই সাথে অথবা এককভাবে যদি সার্কুলার স্কেলের ভাগ সংখ্যা বৃদ্ধি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা যন্ত্রের সূক্ষ্মতা বাড়িয়ে নিতে পারি। আশা করি তোমরা বিষয়টি অনুধাবন করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কিভাবে গ্র্যাজুয়েশনগুলো থাকে সেগুলোকে দেখার চেষ্টা করি। তোমরা এগুলো সব জানো যে রেফারেন্স লাইনের মেইন স্কেল যেটি থাকে সে রেফারেন্স লাইনের উভয় পাশে অথবা এক পাশে মিলিমিটার দাগে একটু বড় এবং 0.5 মিলিমিটার দাগটি একটু ছোট করে আঁকা থাকে। তারপরে থিম্বল স্কেলটি তো আমরা আগেই বলেছি যে বিভেল প্রান্তে থাকে এবং 50 ভাগে থাকে। তাহলে এইভাবে যদি হয় 0.5 মিলিমিটার যদি লিড হয় তাহলে ওর এক ভাগের মান হবে 0.01 মিলিমিটার। এবং যদি যা বলতে চাচ্ছি উদাহরণে যা দেখাচ্ছি তোমাদেরকে, এইভাবে যদি হয় তাহলে এই মাপ বিশিষ্ট, এইভাবে দাগাঙ্কিত বিশিষ্ট একটি ভার্নিয়ার মাইক্রোমিটারের আমাদের লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ারের মান হবে 0.01 মিলিমিটার। কেন? এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10, যার মেইন স্কেল হিসেবে গ্রহণ করা হবে সার্কুলার স্কেল বা থিম্বল স্কেলে, যেটা কি 9 দাগের সঙ্গে মিলবে। তাহলে এর লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার হবে 0.01 মিলিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মাপ গ্রহণ পদ্ধতির প্রথম স্টেপটি হবে হচ্ছে পূর্ণ মিলিমিটার ঘর কতগুলো অতিক্রম করলো, তারপরে 0.5 মিলিমিটার ঘরটি অতিক্রম করলো কিনা সেটি বিবেচনা নিতে হবে। যদি করে থাকে তাহলে আমরা সেটা নোট নিব। তারপরে দেখতে হবে থিম্বল স্কেলের কততম ভাগ সংখ্যা রেফারেন্স লাইন অতিক্রম করতে যাচ্ছে, করেনি, যা করতে চাচ্ছে সেটি আমরা নোট নিব। তারপরে সর্বশেষ ধাপটি হচ্ছে ভার্নিয়ার স্কেলের কততম ভাগ বা দাগ সংখ্যা সার্কুলার বা থিম্বল স্কেলের সঙ্গে বরাবর মিলেছে, ভার্নিয়ার স্কেলের সেই দাগ সংখ্যা আমরা নোট নিয়ে মোট পরিমাপ হিসাব করব। তাহলে মোট পরিমাপের ইকুয়েশনটি কেমন হবে? মোট পরিমাপ ইজ ইকুয়াল টু অতিক্রান্ত পূর্ণ মিলিমিটার ভাগ সংখ্যা গুণ 1 মিলিমিটার যোগ 0.5 মিলিমিটার যোগ অতিক্রম করতে যাচ্ছে এমন থিম্বল স্কেলের ভাগ সংখ্যা গুণ 0.01 মিলিমিটার যোগ থিম্বল স্কেলের যে কোনো ভাগ রেখার সাথে অধিকতর বরাবর মিলেছে এমন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা গুণ লিস্ট কাউন্টের পরিমাণ। আশা করি তোমরা
বুঝতে পেরেছো? এভাবে যদি আমরা সকল মাপগুলো গ্রহণ করতে পারি এবং ইকুয়েশনে আমরা বসিয়ে দেই, তাহলে মোট পরিমাণের হিসাবটি আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের আলোচনায় চলে যেতে চাই এবং সেটি একটি নতুন বিষয়, গেজ ডিজাইনের ক্ষেত্রে টেইলরের নীতি। এই বিষয়টি আলোচনা প্রথমেই গেজ কি সে বিষয়টি একটু তোমাদেরকে বলে নিতে চাই। গেজ হচ্ছে একটি মেজারিং ডিভাইস, ইনডিরেক্ট, কারণ কি এর দ্বারা সরাসরি কোনো মাপ পাবো না, কিন্তু ইন্সপেকশনের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য। কোনো একটি যন্ত্রাংশ নির্দিষ্ট মাপসীমার মধ্যে আছে কি নেই এই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য বিভিন্ন রকমের, বিভিন্ন আকারের, বিভিন্ন উদ্দেশ্যে গেজ ব্যবহার করা হয় এবং এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে মিস্টার টেইলর গেজ ডিজাইনের ক্ষেত্রে দুটো নীতি উনি দুটো স্টেটমেন্ট বা বিবৃতি আকারে দিয়েছেন। আমরা সে দুটো দেখার আগে আমরা একটি চিত্র সম্পর্কে একটু বলে নিতে চাই। আমরা যে চিত্রটিতে উদাহরণটি তৈরি করতে চাচ্ছি সেটি একটা হলো শেপকে বিবেচনা করেছি, যার মিনিমাম ব্যাস হচ্ছে এ এবং ম্যাক্সিমাম ব্যাস হচ্ছে বি। মিনিমাম ব্যাস যখন এ, তখন কিন্তু এর লোয়ার লিমিট এটি এবং এই অবস্থায় আর সকল জায়গাতে কিন্তু ভরাট, শুধু এ ব্যাসটুকু ফাঁকা, অর্থাৎ ছিদ্র এতটুকু। আর যখন বি ব্যাস এর ম্যাক্সিমাম লিমিট, তখন কিন্তু গোটা জায়গাটি হলো বা ফাঁপা আর সামান্য মেটাল এখানে আছে, এটি হচ্ছে জব বা ওয়ার্ক পিস। আর এর পাশে একটি গো গেজ দিয়ে আমরা এটাকে পরীক্ষা করব, চেক করব, আর এর পাশে নট গো গেজ দিয়ে এখানে পরীক্ষা করব। এটি এই অবস্থায় আমরা দুটো স্টেটমেন্ট আমরা দেখার চেষ্টা করি। কি বলেছে যে বস্তুর বাহ্যিক বা অভ্যন্তরীণ যে কোনো ধরনের মাপের ক্ষেত্রে, অর্থাৎ আমরা এখানে অভ্যন্তরীণ মাপকে চেক করে তোমাদেরকে বলতে চাচ্ছি, কিন্তু বাহ্যিক মাপের ক্ষেত্রে একই রকম বক্তব্য সত্য হবে। গো গেজ ডিজাইনে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন বিবেচনা করা হবে। আমরা গো গেজ যখন ডিজাইন করব তখন দেখো এই অবস্থায় যখন এই প্রান্তটি এর মধ্য দিয়ে যাবে, তখন কিন্তু এই জবের পরিপূর্ণ জায়গাটি প্রায় ভরাট, সামান্য একটু ফাঁকা। এই অবস্থাটিকে ওরা বলতে চাচ্ছে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন। আবার যখন নট গো গেজের ক্ষেত্রে বি নামক ডায়াটি দিয়ে গোটা জায়গাটি হলো বা হোল আছে, গর্ত আছে, ফাঁপা আছে, সামান্য অংশটি মেটাল দ্বারা ভর্তি, তাহলে এখানে মিনিমাম মেটাল। তাই বলতে চাচ্ছে গো গেজ ডিজাইনে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন বিবেচনা করা হয়, নট গো গেজ ডিজাইনে মিনিমাম মেটাল কন্ডিশন বিবেচনা করা হয়। ঠিক তৃতীয় স্টেটমেন্টে উনি বলতে চেয়েছেন যে গো গেজ ডিজাইনে একবারে সর্বোচ্চ সংখ্যক মাপকে বিবেচনা করা হয়, আর নট গো গেজ ডিজাইনে একবারে মাত্র একটি মাপকে বিবেচনা করা হয়। এটি আমরা একটু বিস্তৃত পরিসরে বুঝতে চাই। প্রথমে বলতে চাই নট গো গেজ। নট গো গেজ যদি আমরা এটা হয়, মনে করি এই গেজটি দিয়ে আমরা এই ছিদ্রটি নির্দিষ্ট সীমার মধ্যে তৈরি হয়েছে কিনা এটি আমরা পরীক্ষা করতে চাই, চেক করতে চাই। তাহলে এই গেজটি তো নির্দিষ্ট সীমার মধ্যে আমরা তৈরি করেছি, তাই না? তাহলে এটি আমরা দিয়ে দেখব কি যে বি নামক যে ছিদ্রটি করা হয়েছে সেটির মধ্যে এটি যাচ্ছে না। যখনই যাবে না তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো হ্যাঁ এই ছিদ্রটি আমার নির্দিষ্ট সীমার মধ্যে তৈরি হয়েছে, অর্থাৎ এর ম্যাক্সিমাম লিমিটটা হওয়া দরকার ছিল বি, যেহেতু এটি যাচ্ছে না তাহলে ম্যাক্সিমাম লিমিট বির থেকে একটু কম আছে, তাহলে গ্রহণযোগ্য। যদি চলে যেত তাহলে নিশ্চয়ই বির ডায়াটি একটু বড় হয়ে তাহলে এটি গ্রহণযোগ্য হতো না। তাহলে আমরা মনে করি যাচ্ছে না যেহেতু, তাহলে এটি সীমার মধ্যে আছে, গ্রহণযোগ্য। এটি একটি মাত্র সিদ্ধান্ত দিতে পারলে একটি মাপ আমি পেয়ে গেলাম, ওকে বাদ। গো গেজ যখন ডিজাইন করব তখন কি ঘটনাটা ঘটবে, সে কিন্তু এর মধ্যে যাবে এবং যাওয়ার কারণে আমাকে সিদ্ধান্ত দিবে যে আমার যে মাপটি এ পরিমাণ হওয়ার কথা ছিল তার থেকে একটু কি আছে, একটু কম আছে। এই পর্যন্ত নামতে পারতো, তার থেকে একটু কম আছে, তাই তো? তার থেকে একটু কম আছে, অর্থাৎ এই সর্বোচ্চ এই পর্যন্ত নামতে পারতো। আমি সর্বনিম্ন কথাটি যদি বলি তাহলেও কিন্তু আমরা বিভিন্নভাবে বুঝে নিতে পারবো, অর্থাৎ সর্বোচ্চ এই পর্যন্ত নামতে পারতো, সর্বনিম্ন এই পর্যন্ত। আমি যদি লোয়ার লিমিটের কথা বলি তাহলে হ্যাঁ সর্বনিম্ন এই পর্যন্ত সে ব্যাসটি নামতে পারতো, ওকে ফাইন, সর্বনিম্ন নামতে পারতো। তাহলে আমরা এই গ্যাসটি যখন এ নামক ছিদ্রের মধ্য দিয়ে প্রবেশ করবে তখন আমি এটাই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা ব্যাসটি যথাযথভাবে তৈরি হয়েছে, এ ব্যাসটি যতটুকু থাকার দরকার তার থেকে একটু কি আছে, একটু বেশি আছে, তার মানে আমার বস্তুটি গ্রহণযোগ্য, ওয়ার্কপিসটি গ্রহণযোগ্য। কিন্তু যদি এমন হয় যে গো গেজটি দৈর্ঘ্য এই পরিমাণ অথবা দৈর্ঘ্য একেবারে ছোট, এই অবস্থায় এই ছিদ্রটি একটু বাঁকা, কার্ভড ছিদ্রযুক্ত, তখন আমাদের কি হতো, এই গো গেজটিতে মধ্য দিয়ে পুরোটাই চলে যেত, অথবা এত লম্বা হলে
পুরোটা যেত না, সামান্য একটু যেই আর যেত না, তাহলে এসে আমি সিদ্ধান্ত করে নিতে পারতাম না কার্ভ যে হোলটা আছে সেটি ঠিকঠাক মতো কার্ভনেসটি হয়েছে কিনা। এই অবস্থায় ইনি বলতে চাচ্ছেন যে গো গেজটি শুধু এই ব্যাস বা চওড়ার দিকেই তৈরি করলে হবে না, এর ডিজাইনটি হতে হবে, কতটুকু দৈর্ঘ্যের হবে সেটাও কিন্তু একই সঙ্গে আমাকে ঠিকঠাক মতো ডিজাইন করে তৈরি করতে হবে, যাতে কিনা এর কার্ভনেসটিও আমি একই সঙ্গে পরীক্ষা করতে পারি। তাই গো গেজ ডিজাইন একবারে সর্বোচ্চ সংখ্যক মাপকে বিবেচনা করা হয় বা বিবেচনা করা যায় সেইভাবে ডিজাইন করা হয়। এই কথাটি উনি এখানে বুঝাতে চেয়েছেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যেতে চাই পরের আলোচনায়। সেটা হচ্ছে প্লাগ এবং স্ন্যাপ গেজের গঠন কাঠামো এবং ব্যবহার। প্লাগ গেজের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব গঠন কাঠামো এবং ব্যবহার। প্লাগ গেজ প্লাগের আকারে ব্যবহার করা হয়, এজন্য নাম প্লাগ গেজ। এটি প্রতিস্থাপনযোগ্য, অর্থাৎ এর গায়ে পিন থাকবে এবং বডির সঙ্গে কলেট আকারে দৃঢ়ভাবে আবদ্ধ করা যেতে পারে। মরিচা রোধী এবং ক্ষয়রোধী হাই গ্রেড পলিস্টার দ্বারা তৈরি হয়ে থাকে। গো প্রান্তে এবং নট গো প্রান্তে প্রিন্ট থাকে, কখনো কখনো সবুজ রং এবং লাল রঙের আকারে গো প্রান্ত এবং নট গো প্রান্তে লেখা থাকতে পারে। গো প্রান্ত ব্যবহার যখন তৈরি করা হয় সেই সময় গো প্রান্তের ব্যাস একটু কম থাকবে, কিন্তু দৈর্ঘ্য এবং প্রশস্ততা কিন্তু বড় থাকবে। এটাই হচ্ছে এর, কোনো রং বা লেখা না থাকলেও আমরা দেখি যেন বুঝতে পারবো। ব্যবহারটি হবে হচ্ছে হোল চেক করার জন্য, এবং গো প্রান্তকে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন চেক করতে ব্যবহার করা হবে এবং নো গো প্রান্তকে মিনিমাম মেটাল কন্ডিশন চেক করতে ব্যবহার করা হবে। স্ন্যাপ গেজের ক্ষেত্রে কিন্তু ঠিক ওই জাতীয় একটি কথা এখানে চলে আসবে, সেটা হচ্ছে সি ফ্রেমের সাথে 4টি অ্যানভিল বা জ ব্যবহার করে এই গেজ গঠিত হবে। 4টি অ্যানভিল জোড়ায় জোড়ায় কাজ করবে। প্রথম জোড়া কি করবে, মাপের সর্বোচ্চ সীমা বা টলারেন্সকে নির্দেশ করবে, এবং ভিতরের পিছনের বা দ্বিতীয় জোড়া মাপের সর্বনিম্ন টলারেন্সকে নির্দেশ করবে। এই গেজগুলি ক্ষয়রোধী টুল স্টিল দ্বারা তৈরি হয়ে থাকে এবং এগুলি ফিক্সড লিমিট, অ্যাডজাস্টেবল লিমিট, কম্বাইন্ড লিমিট, ডবল এন্ডেড, ডায়াল, থ্রেডেড বিভিন্ন প্রকারের হতে পারে। ইন্সপেকশন কাজে তো অবশ্যই ব্যবহার করা হবে, যেটা বারবার গেজের ক্ষেত্রে বলা হয় এবং সেই উদ্দেশ্যেই তৈরি করা হয়। কিন্তু সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক পিসের ডায়া এবং নন সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক পিসের প্রস্থ চেক করতে মূলত ব্যবহার করে। চেক করে কি করে, একটি মাত্র সিদ্ধান্ত দেয় নির্ধারিত টলারেন্স সীমার মধ্যে আছে কি নেই। আর স্ন্যাপ গেজের একটি দারুণ বৈশিষ্ট্য যে একবার মাত্র এর মধ্য দিয়ে, জয়গুলোর মধ্য দিয়ে যদি আমি বস্তুটিকে চালিয়ে দেই তাহলে এর গোটা চেকিং কাজটি হয়ে যায়। কি করে, প্রথম জোড়ার মধ্য দিয়ে যাবে এবং দ্বিতীয় জোড়া এসে ঠেকে যাবে, তাহলে আমি বুঝতে পারবো যে চেকিংটা হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা একদম শেষ করে ফেললাম। প্রশ্নোত্তর পর্বে এসে তোমাদের প্রতি একটি অনুরোধ, অনেক কথা বলেছি, তোমরা বারবার ভিডিওটি দেখবে, অনুধাবন করার চেষ্টা করবে। তোমাদের প্রশ্ন অবশ্যই থাকবে, এটা প্রত্যাশা করি। যত প্রশ্ন থাকুক না কেন কমেন্টসে লিখে জানাবে, আমরা আগামী সেশনে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য বাড়ির কাজটি হচ্ছে এরকম: 23 ডিগ্রি 5 মিনিট কোণ বিশিষ্ট কোনো বস্তুর প্রান্তের মাপ ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের সাহায্যে গ্রহণ পদ্ধতি, চিত্র ও হিসাব সহ খাতায় বর্ণনা করে লিখবে। আর 25 থেকে 50 মিলিমিটার মাপ সীমার আউটসাইড ভার্নিয়ার মাইক্রোমিটারের সাহায্যে 37.374 মিলিমিটার মাপ গ্রহণ পদ্ধতি, চিত্র হিসাব সহ খাতায় বর্ণনা করে লিখবে। এই ক্ষেত্রে একটু বলতে চাই, মাইক্রোমিটারগুলো সাধারণত 25 মিলিমিটার আকারে মেইন স্কেল বা স্লিভের উপরে দাগাঙ্কন করা থাকে এবং এগুলো এইভাবেই তৈরি হয়ে থাকে। তোমরা যখন মাপ নিবে এটা দিয়ে, তখন কিন্তু 25 মিলিমিটারটি পূর্বেই আসে এটা ধরেই তোমরা মাপটা নেবে। যে মাপটি সরাসরি পাবে সেটা কিন্তু 25 মিলিমিটার পর থেকে পাবে, যেটা পাবে সেটা ধরে নিবে তার আগে 25 মিলিমিটার আসে। 25 যোগ ইনস্ট্রুমেন্টের সাহায্যে যেটা পাবে সেটা যোগ করলে দেখবে তোমার কাঙ্ক্ষিত মাপটি পেয়ে যাবে। এইভাবেই তোমরা মাপটা নিবে এবং এভাবেই নেওয়া উচিত। আশা করি যখন অনুশীলন করবে ব্যবহারিকভাবে তখন এভাবেই অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদম শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা এতক্ষণ ধরে সেশনে অংশগ্রহণ করলে, মন স্থির রেখে সবকিছু শুনলে, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। সম্মানিত সকল ভিউয়ার, আপনাদেরকে ধন্যবাদ। ভবিষ্যতে এই সেশনটি বারবার দেখার অনুরোধ করছি এবং তার জন্য এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি ভিজিট করার পুনশ্চ অনুরোধ জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী সেশনে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমার সেশনটি এখানে শেষ করছি।